শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। মাসিমণিকে আগে দেখাই। সবাই সাজগোজ করেছি, কোথাও একটা যাবো। তো কোথায় যাবো বলছি তোমাদের। তো আমরা তো মামার বাড়িতে এসেছি, আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। একটা পার্ট হয়ে গেছে, ব্লগটা বেশি বড় হয়ে যাবে বলে সেই জন্য আমি সন্ধ্যের ব্লগটা আলাদা করে করছি। তো ঠিক আছে, আমরা ঠাকুর দেখে আসি আর তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। চলো, কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, তোমরা দেখবে। তোমাদের দাদা ভাই অনেকক্ষণ রেডি হয়েছে, সেইখান থেকে তাড়া দিচ্ছে। এবার যদি না বেরোয় আর বলবে নিয়ে যাব না, এরপরে মুশকিল হয়ে যাবে। এখনই বেরিয়ে যাওয়াই ভালো, তখন শেষে সেজে গুজে বসে থাকবো আর নিয়ে যাবে না। তো চলো ঠাকুর দেখে আসি। দেখো, আমার এটিএম কার্ড নিয়ে যাচ্ছি, নাম্বার টিপবো আর টাকা বার করবো আর ঠাকুর দেখবো আর খাবো। চলো। তো তোমাদেরকে আগে এখানকার প্যান্ডেল, ঠাকুর আর অনুষ্ঠানটা দেখিয়ে নিই, তারপর তোমাদের কাছে একটা প্রশ্ন করব। হ্যাঁ, তো বাইরেটা তো তোমাদের দেখালাম, এবার চলো ভিতরেটা তোমাদেরকে দেখাই। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, দেখবে মনটা ফোটা যাবে। আমার তো বাইরে থেকে দেখেই মন ভরে গেছে। তাহলে বাইরে যদি সুন্দর হয়, ভিতরে তো সুন্দর হবেই। দেখো কি সুন্দর ডিজাইন করেছে, আমার খুব ভালো লাগছে দেখতে। আর আমরা ঠিক সময়েই এসেছি। দেখো পুজো হচ্ছে এখন মায়ের। আর ওইদিকে তো শুনলে যে অনুষ্ঠানও হচ্ছে, সব বাচ্চাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা হচ্ছে। তো ওদিকে গানগুলো খুব সুন্দর হচ্ছে, কিন্তু এখন এই ভিতরে একটু কথাবার্তা চলছে, তো হইচই হচ্ছে, সেই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো কিছুই শোনা যাবে না, না গান শোনা যাবে না মায়ের পুজো শোনা যাবে। তা দেখো ডিজাইনগুলো, মনে হচ্ছে বারবার ঘুরে ঘুরে দেখি, খুব ভালো লাগছে দেখতে। আর উপরের লাইটিংটাও এত সুন্দর করেছে যে দেখেই যায়। দেখো কত সুন্দর। তো ঠিক আছে, চলো বাইরে অনুষ্ঠানটা একবার দেখাই। তো বাচ্চাদের অনুষ্ঠান দেখতে কার না ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে জানি না। তো তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করে জানাও। যে দেখো কত সুন্দর সুন্দর নাচ করছে বাচ্চাগুলো, খুব ভালো লাগে। আমরা যে ঠাকুরটা দেখলাম এটাই তার মন্দির। এই মন্দিরের ভিতরেও একটা ঠাকুর আছে যেটাকে নিত্য সেবা দেওয়া হয়। তো দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। তো মা আর মাসিমণি একবার এসেছিলেন এই মন্দিরটা হওয়ার পরে। তো মাসিমণি ফটো তুলে নিয়ে গেছিলেন, আমার ফোনে পাঠিয়েছিলেন। খুব সুন্দর মন্দিরের ভিতরটা, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো দেখো এখানকার অনুষ্ঠান এখনও চলছে। তো ভালোই লাগছে বাচ্চাদের অনুষ্ঠান দেখতে। আর নাগরদোল্লাও বসেছে, বাচ্চাদের খেলার জন্য কত কিছু বসেছে। তো এই জায়গাটা পুরো মেলার মতন হয়ে গেছে। আর হবে নাই বা কেন বলো? এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, এখানে তো লোকজনের ভিড় হবেই। আর মাসিমণি তো পুরো ফোন নিয়ে রেডি হয়ে গেছে, সব ফটো তুলছে। আর আমাদেরকে বলছে আমাদের দুজনের একটা ফটো তুলবে, সেই জন্যই পাশাপাশি দাঁড়াতে বলছে। তো চলো তোমাদেরকে মন্দিরের ভিতরটা একবার দেখাই। তো তোমাদেরকে তো দেখাবো, তোমাদের দাদাভাইকে কি দেখাতে পারবো? সঙ্গে থাকা সত্ত্বেও মনে হচ্ছে যে দেখাতে পারবো না। কারণ হচ্ছে যে এই মন্দিরের ভিতরে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হবে। যেহেতু জুতো খুলতে হবে, সেহেতু তোমাদের দাদাভাই তো যেতে রাজিই হচ্ছে না। তো আমি তো জোর করে তো রাজি করিয়েছি। তো চলো দেখি মন্দিরের ভিতরটা যাই, কি ভালো লাগছে দেখতে। দেখো মাসিমণি তো ফোন নিয়ে রেডি হয়েই আছে যে সবটাই ক্যামেরা করবে।
তো এই দেখো শেষমেশ তো রাজি হয়েছে, দেখো একসঙ্গে যাচ্ছে উপরে। ও আবার ক্যামেরার সামনে আসতে হলে খুব লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতেই চায় না। তা দেখেই বুঝতে পারছো, এই দেখো আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি। কত লোকজন আছে দেখো মন্দিরের মধ্যে, আর মাসিমণি একটা একটা করে সবগুলো ভিডিও করছে। আর এখানেও ব্রাহ্মণ আছে, মায়ের পুজো হচ্ছে। আর এখানে তো মাকে নিত্য সেবা দেওয়া হয়, যেহেতু এটা মায়ের স্থান সেহেতু প্রতিদিনই এখানে পুজো হয়। আর দেখো পুজো হচ্ছে, আর মায়ের রূপ যতই দেখবে মন আর ভরবে না, মনে হবে দেখেই যায়। তো কত সুন্দর করে সাজিয়েছে মাকে, তো খুব ভালো লাগছে দেখতে। তো ঠিক আছে, এবার মন্দিরের বাইরেটা আমরা ঘুরে একটু দেখি। দেখো সবাই সবার মতো ফোন নিয়ে ব্যস্ত আছে ফটো তুলতে। তো এখন যেখানেই যাবে সেখানেই এরকম, কিছু হোক না হোক ঠিক ফোন নিয়ে রেডি হয়ে যাবে ফটো তোলার জন্য। তো এই দিকটা দেখে মনে হচ্ছে যাওয়ার জায়গা নেই, কিন্তু জায়গা আছে। বাবা দেখো একটা হিরোর এন্ট্রি, আমি তো বুঝতেই পারিনি যে এখান থেকে কেউ বাইরে বেরোচ্ছে। তো চলো দেখি, এখন এই দিকটা ফাঁকা আছে, এখন এই দিকটায় কেউ নেই। তো দেখো কত সুন্দর লাগছে লাইটিংগুলো, খুব ভালো লাগছে দেখতে। তো এরকম যে একটা মন্দির দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। মা বলছিলেন আর মাসিমণিও কিছু ফটো পাঠিয়েছিলেন, দেখেছিলাম যে তাও এত সুন্দর দেখতে পাইনি। আর মাসিমণি তো সেইভাবে তো পারেনি, দেখো তবুও ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখনও পর্যন্ত। আর মা দেখো মানে যার যেটা মন, মা এদিকে চরণামৃত নিচ্ছে। মা ঠাকুরকে খুব ভক্তি করে, ঠাকুরকে সবাই ভক্তি করে, তবু মা মনে হয় একটু বেশি, যেখানেই ঠাকুরের নাম গান হয় মা ঠিক সেখানে পৌঁছে যায়। তো দেখো এনারাও তো ফটো তুলতে ব্যস্ত। তো দেখে না মনে হয় যে আমিও এইভাবে ফটো তুলবো, কিন্তু পারি না জানো তো। দেখো এইদিকে একজন মহাদেবের পাশে পার্বতী বসে পড়েছে ফটো তোলার জন্যে। তো আমরা মন্দিরের মধ্যে থেকে বেরিয়ে এলাম ঠাকুর দর্শন করে। তো বাইরেটা আবার একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম এই কারণেই যে আমরা এখন এখান থেকে চলে যাব। তো আমি এখানে ঢোকার সময় তোমাদেরকে বলেছিলাম একটা প্রশ্ন করব। তা তোমরা জানি না যে এখানে কারা কারা ঠাকুর দেখতে এসেছো বা কারা দেখেছো, কারা এই জায়গাটার নাম জানো। তো তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, বলো এটা কোন ঠাকুর, কোন ক্লাবের ঠাকুর, নামটা বলো দেখি কে বলতে পারো। আর আমার দেবরজিকে তো অনেকক্ষণ পরেই দেখা গেল, কারণ ও আমাদের সঙ্গেই ছিল কিন্তু পিছন দিকে ছিল, ঠিক ক্যামেরার মধ্যে আসছিল না। দেখো মাসিমণি আবার উঁকি মারছে, তাই তোমাদের দাদাভাই মাসিমণিকে ডাকছে যে এদিকে এসো। তো সবাই মিলে একটু দাঁড়িয়ে রয়েছি, তা সবাইকে একবার দেখে নাও কেমন লাগছে দেখতে বলো সবাইকে। তো চলো এবার সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা যাক। তো কিছুতেই তো ছাড়বে না আমার দেবরজি, তা ও বলছে পাপড়ি চাট খাবো। তো সবাই মিলে যদি এখন 1 প্লেট করে পাপড়ি চাট খাই তাহলে তো বাড়িতে গিয়ে আর কিছুই খেতে পারবো না। আর দুপুরের খাওয়া দাওয়াটাও তো একটু চাপাচাপি ছিল, খাসির মাংস, মুরগির মাংস, আবার মাছ ছিল। তাহলে অত কিছু খাওয়ার পরেও এখন কি করে খাই বলো। তবুও তো জোরাজুরি করছে, কিছুতেই তো শুনবে না। তো মাসিমণি বলে তাহলে 1 প্লেটই নিয়ে নিই, তো আমরা সবাই মিলেই খাই। তো ও তো শুনবেই না। তো মাসিমণি আর একটা চামচ চেয়ে নিল আমার জন্যে। ও প্রথমে আবার 2টো চামচ দিয়েছিল, কিন্তু চামচ দিয়ে কি খেতে পারা যায়, চামচ দিয়ে খেতে পারবো না, এটা হাত দিয়ে খেতে হবে। মা তো তুলতেই পারছে না চামচ দিয়ে। তো মাসিমণি আর মা তো খেতে শুরু করেই দিয়েছে। তো মাসিমণি আমাকে বলছে খাওয়ার জন্যে। এবার আমি একটু নিয়ে দেখি কেমন লাগছে খেতে। তো কাকে দিয়েছে রাজার পাট, এইভাবে কি আর চামচ দিয়ে আমি তুলতে পারি, দেখো পড়েই যাচ্ছে। তাই না পেরে শেষমেশ হাতে করেই তুলে নিলাম। আমার খাওয়ার ইচ্ছেটা ছিল না, তবুও সবাই যখন এত বার করে বলছে তো একটু খেয়েই নিই। আর সত্যি কথা বলতে সবাইকে খেতে দেখে এখন একটু ইচ্ছে করছে খাই। প্রথমেই বলছিলাম যে খাবো না, কিন্তু এখন ওদেরকে দেখে না আর নিজেকে সামলাতে পারছি না, তাই একটু খেয়েই নিলাম। তো তোমাদের দাদাভাইও নিয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে অতটা খেতে হবে না, তো সুমিত তো কিছুতেই শুনবে না, ও তো জোর করেই দেবে, তো সেহেতু ওকেও 1 প্লেট খেতে হবে। আর মাসিমণি বারবার আমাকে বলছে খাওয়ার জন্যে। আর ওই দেখো আমরা তো খাওয়া শেষ করে নিয়েছি, ওরা এখনও খাওয়া শেষ করতেই পারিনি। ওইদিকে 2 ভাই গল্প করছে আর খাচ্ছে। আর এখানে শুধু আমরা নই, এখানে পাপড়ি চাটের দোকানে প্রচুর ভিড় জমে গেছে, সেই জন্য তো তোমাদের দাদাভাই ওইদিকে সরে গেছে খাওয়ার জন্যে। তো সবাই এখানে পাপড়ি চাট কিনে খুবই খাচ্ছে। তো আবার আমার দেবরজির জোরাজুরিতে চলে এসেছি ফুচকা খেতে। তো অন্য সময় যেমন তেমন, এই সময় যারাই ফুচকা খাবে তাদেরকেই বাটি হাতে রাস্তায় দাঁড়িয়ে পড়তে হবে। তো দেখো শুধু আমি একা নই, এখানে সবাই আছে বাটি হাতে করে দাঁড়িয়ে পড়েছি। তো আমাদেরকে বাটিটা হাতে ধরিয়ে দিয়ে উনি তো একজনের সঙ্গে টাকার হিসাব করতে বসে গেছে। তো যাই হোক, হিসাব করছো করো, তো আমাদেরকে বাটিটা হাতে না দিলেই নয়। তো যখন হিসাবটা হয়ে যেত তারপরেই দিতে পারতো। বাটি হাতে করে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। আমি যেহেতু খাই না বাইরের খাবার অতটা, এই মেলা টেলা আসলে তবেই একটু যা খাই, কিন্তু আমি সহজে বাইরের খাবার খেতে চাই না, তবুও মাঝে মাঝে খেতে হয়। তো এখনও উনি টাকার হিসাব করেই চলেছে, হিসাব আর ঠিক হচ্ছে না। আর সব ফুচকা খেতে আসো বাবু,
কেনই বা 100 টাকার নোটগুলো দাও? যেটুকু টাকার ফুচকা খাচ্ছ সেইটুকু টাকাই দাও। 100 টাকার একটা নোট ধরিয়ে দিয়েছে, এদিকে 10 টাকার ফুচকা খেয়েছে, তাহলে সে কি করে দেবে? সেই জন্যই তো দেরি হচ্ছে। আর ফুচকাওয়ালা দাদাকেও বলি যে সেই বা কেন বেশি করে খুচরো এনে রাখেননি, জানে তো যে সব কাস্টমারগুলো এইরকমই করবে। তা ওকে এখন একটা ফুচকা দিয়ে দিয়েছে দেখার জন্য যে ঝালটা আর লবণটা ঠিকমতো দিয়েছে কিনা। আর ও টেস্ট করে বলল যে ঝালটা আর একটু দিতে হবে। তা ঝালটা দিচ্ছে, আর একটু দেরি হচ্ছে। তো ফুচকাটা আমার প্লেটে আর কিছুতেই আসছে না। এবার কিন্তু আর ধৈর্য রাখতে পারছি না, এবার মনে হচ্ছে ফুচকার বাটিটা রেখে দিয়ে চলে যায়। এইভাবে ভালো লাগে বলো তো? কখন থেকে দাঁড়িয়ে আছি ফুচকা খাবো বলে, কিছুতেই দিচ্ছে না। তো এই দেখো শেষমেশ দিয়েই দিয়েছে। এবার খেয়ে নিই, দেখি। বাহ, খুব সুন্দর খেতে হয়েছে কিন্তু ফুচকাটা। কিন্তু ফুচকা খেতে গেলে জামা কাপড়ে তো একটু টক জল পড়বেই, সেটা তো কিছু করার নেই। আর পাশের একজন দিদিভাই আছে, উনি বলছে যে বেশি করে ঝাল দিতে, বেশি করে ঝাল দিতে। তাই ওনাকে জিজ্ঞাসা করছে যে ঝালটা ঠিকঠাক হয়েছে নাকি। উনি বলছে হ্যাঁ, ঝালটা ঠিকঠাক হয়ে গেছে। তবে ফুচকা খাওয়া শেষ করে ভাবছি বাড়িতেই চলে যাব। এখানে যতক্ষণ থাকবো এরা খাইয়ে খাইয়ে আমাকে মেরে ফেলবে। আমি আর খেতে পারছি না, আমার পেটটা এবার ফেটেই যাবে। খাওয়া দাওয়াটা একটু লিমিট রেখে করাটাই ভালো। তো আমার মনে হচ্ছে এখান থেকে চলে যায়, আর ফুচকা খাবো না, আর এখন আর ঠাকুর দেখতে যাব না। যে প্যান্ডেলটা দেখলাম এটা দেখেই আমার মন ভরে গেছে, অন্য প্যান্ডেলে আর মন পড়বে না। তো আমরা এবার এখান থেকে সোজা বেরিয়ে যাব। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা ফিরে যাব। এখানে আরেকটা ঠাকুর আছে মাচা কালী বলে। এটা লাইটিংটা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে, কিন্তু ঠাকুরটা অনেক দূরে, সেই জন্য ওটা আর গেলাম না দেখতে। মানে আগেরবারে একবার গিয়েছিলাম তো আমি জানি বলে আর ওখানে আর গেলাম না, বললাম যে যাব না। আর এটা হচ্ছে লাইকা মায়ের মন্দির। এই লাইকা মায়ের পুজোটা হয় 25শে বৈশাখে। এমনি নিত্য সেবা প্রতিদিনই হয়, কিন্তু ধুমধাম করে যে মায়ের পুজোটা হয় সেটা 25শে বৈশাখে হয়। আমরা আসি, প্রায় বছরই আসি, প্রত্যেক বছর আসা হয় না, কিন্তু মাঝে মাঝে আসি। আর এই মন্দিরের পুরোহিত ইনি, মা কথা বলছে ওনার সঙ্গে, যেহেতু চেনাশোনা আছে, আমরা খুবই আসি এখানে, সেহেতু আমাদেরকে উনি চিনে গেছেন, সেই জন্যই একটু কথা বলছেন। এটা লাইকা মায়ের মন্দির। আমরা যখনই আসি আমরা এই মন্দিরে পুজো দিতে আসি, কিন্তু এখন তো রাত্রির হয়ে গেছে, মন্দিরটা বন্ধ হয়ে গেছে। তো একবার প্রণাম করে যাই, ভাবছি কালকে সকালে এসে পুজোটা দিয়ে যাব। এই বন্ধ করে দাও। শিবটা আগে মাঝখানে ছিল। হ্যাঁ, এই শিব ঠাকুরটা সরিয়ে দিয়েছে। এইখানে ছিল, এইখানটা ছিল। হ্যাঁ, তো সাইডে করেছে, ভালো করে, ভালো হয়েছে। হ্যাঁ, ওখানে 5 জন ঢুকবে বেরোবে। এই সবে বন্ধ করেছে, দারুণ করেছে। তো অনেক ঠাকুর দেখা হলো, অনেক ঘোরা হলো, এবার বাড়িতে যাব, কারণ আর বাইরে বেশিক্ষণ থাকবো না। আর এখান থেকেও এখনই বেরিয়ে যেতে লেগে যাবে, ঠান্ডা তো লেগে যাবে, আর গেটটাও বন্ধ করবে, তাই এখান থেকে এখনই বেরিয়ে যেতে হবে। আর আমরা এখন সোজা বাড়ি চলে যাব, ঠান্ডাও পড়েছে। আসলে বাইরে সেরকম বেরোনো অভ্যাস নেই, একদিন বেরোলে তো ঠান্ডা লাগবেই, সেগুলো এখন ফিরেই যাব।